শুভ সকাল। আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। পরমপিতা পরমেশ্বরের কৃপায় আর সকলেই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, নিয়োগ আছেন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন, ঈশ্বরের নিকট এই প্রার্থনা করি। গতকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট জলে থই থই করছে। আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট। ছোট বড় সকলের জন্য গল্প পাঠ করি, যদি ভালো লাগে। যারা বয়স্ক মানুষ বাড়িতে থাকেন এবং ছোটরাও গল্প শুনতে খুব ভালোবাসেন, আমাকে যদি কমেন্ট করে ছোটরা বড়রা জানাও, তাহলে আমি কিন্তু আরও নতুন নতুন গল্প পাঠ করতে উৎসাহিত করব। তাহলে আসুন আমরা শ্রবণ করি গল্প পাঠ। গল্পের নাম ভয়ের মুখোশ, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা। গল্পটা শেষ হয়েছিল, একটা লরি ভিখারিকে ধাক্কা দিয়েছিল, তারপরে তাকে সেই ভিখারিকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তার পরবর্তী অংশ থেকে আমি পাঠ করছি। শহরের হাসপাতালে যখন গিয়ে পৌঁছালো, তখন দুপুরের রোদ চারিদিক জ্বালিয়ে দিচ্ছে। প্রায় আধ ঘন্টার উপর অপেক্ষা করার পর ভিখারিকে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো। দীপু আর তপু বাইরে বসে রইল। একটা নার্স এসে তাদের সামনে যখন দাঁড়ালো, তখন প্রায় 5টা। দীপু আর তপু দুজনেই অতিষ্ঠ হয়ে উঠেছিল। কি হলো, কেমন আছে? দীপু প্রশ্ন করল। নার্স ধীরে ধীরে মাথা দোলালো, খুব মৃদু কণ্ঠে বলল, মারা গেছে, বাঁচানো গেল না। দীপু আর তপু উঠে দাঁড়ালো। ওই কানা ভিখারিকে তারা চিনত। লাঠি হাতে করে বাড়ির দরজায় দরজায় গান গেয়ে ভিক্ষা করে বেড়াতো। চমৎকার গানের গলা। মনে আছে কতদিন বাড়ির লোকের চোখ এড়িয়ে ভাড়ার ঘর থেকে দীপু আর তপু চাল আলু এনে ভিখারির ঝুলিতে ফেলে দিয়েছে। ভিখারিটা শেষ হয়ে গেল, আর কোনোদিন তার গান শোনা যাবে না। দুজনে ক্লান্ত পায়ে পরিশ্রান্ত দেহে যখন বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালো, তখন চারিদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে। দরজার কড়ার আর হাত রাখতে হলো না। দীপকের বাবা লিকলিকে বেত হাতে উঠোনের একপাশে দাঁড়িয়েছিলেন। একেবারে ঝাঁপিয়ে পড়লেন দুজনের উপর। তারপরে এলো পাথারে মার। সেই সাত সকালে চা আর রুটি খেয়ে দুজনে বেরিয়েছিল। সারাটা দিন পেটে কিছু পড়েনি। তারপর উদ্বেগ আর উৎকণ্ঠায় দুজনেই ব্যাকুল ছিল। চিৎকার করে আসল ব্যাপারটা বোঝাবার চেষ্টা করল, কোনো ফল হলো না। রাগ চণ্ডাল, রাগলে দীপকের বাবা চণ্ডালের অধম। দুজনে চুলের মুঠি ধরে অবিশ্রান্ত প্রহার। বাড়ির লোক দীপকের বাপকে খুব চেনে, সেজন্য কেউ বাড়ির বাইরে এলো না। দীপকের বাবা নিজে যখন ক্লান্ত হয়ে পড়লেন, তখন বেতটা উঠোনে আছড়ে ফেলে দিয়ে পাশের ছোট দরজা দিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। একটা পেঁপে গাছের তলায় দীপু আর তপু নির্জীবের মতন পড়ে রইল। শরীরের অনেক জায়গা কেটে রক্তপাত হচ্ছে, 2-1 জায়গায় কালশিটে পড়েছে, তালু পর্যন্ত শুকিয়ে কাঠ। এই সময়ে একটু জল পেলে হতো, কিন্তু কোথায় জল, কে দেবে জল? তপু আস্তে আস্তে উঠে দাঁড়ালো। টলতে টলতে দীপুর কাছে গিয়ে চাপা কণ্ঠে ডাকলো, দীপু, এই দীপু। দীপু চোখ চেয়েছিল, বলল, কি? এই বাড়িতে আর থাকবো না। কোনো কথাই জ্যাঠা শুনতে চাইল না।
বেমালুম পেটালে শুধু। টিপুও উঠে দাঁড়ালো, আমার থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, আমারও থাকতে ইচ্ছে করছে না রে এ বাড়িতে, চল কোথাও চলে যাই। কোথায় যাবি? যে কোনো দিকে হোক। এদেশে বন জঙ্গল কম আছে? বন জঙ্গল যেমন আছে তেমনি বাঘ ভাল্লুকও আছে। থাক না, এভাবে নির্যাতন সহ্য করার চেয়ে বাঘ ভালুকের পেটে যাওয়া ঢের ভালো। ঠিক বলেছিস, চল। দীপু আর তপু চলতে শুরু করলো। রাত তখন বেশি হয়নি, পথে লোক চলাচল রয়েছে। দীপু আর তপু আলোর সীমানা থেকে সরে অন্ধকার দিয়ে হাঁটতে লাগলো, যাতে কারো চোখে না পড়ে। তাছাড়া আলোয় শরীরের রক্তাক্ত চিহ্নগুলো দেখা যাবে, লোকে হয়তো প্রশ্ন করবে তা নিয়ে। এই এক অস্বস্তিকর অবস্থা। ধন্যবাদ বন্ধুরা, আজ পাঠের এখানে বিরতি দিলাম, পরের দিন পরের অংশ পাঠ করব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীরব থাকুন শরীর এবং মনে। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর দীর্ঘায়ু কামনা করি।